ডক্টর ইউনূসকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এই সংস্কার চাই না, চাই না, চাই না। এটা এই দেশে এমনি কলঙ্কের শেষ নাই, আর এই দেশকে আরো বেশি কলঙ্কিত করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সব ধরনের নোংরা সংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আর যদি ডক্টর ইউনূস এই সংস্কার বাতিল না করে, কি করে? এই সংস্কার যদি বাতিল না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের যত ধর্মভীরু, আল্লাহ রাসূল প্রেমিক, অলি প্রেমিক, সুফিবাদে বিশ্বাসী, আমরা সকলে মাঠে নামবো, আন্দোলন করব। আপনার অন্তর্বর্তী সরকার বাধ্য হবে এটা বাতিল করতে, কারণ এই মহিলাদের মতলব তাদের চেহারায় দেখা যায়। মানুষের চরিত্র কিন্তু ফুটে ওঠে তার চেহারার মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে একজন উপদেষ্টার সাথে দেখা করার মতো সাহস কোলাই নষ্ট মহিলাগুলো পাইল কোত্থেকে? আমি চিন্তা করি কুল পাই না। মানে এই মহিলাগুলো কিভাবে পায়? তাহলে বোঝা যায় পিছনের হাতটা অনেক বড় না, নষ্ট ভাবে বড়। কোন ভাবে বড়? নষ্ট ভাবে বড়। যদি পবিত্র ভাবে বড় হতো তাহলে তারা ওই পর্যন্ত যেতে পারতো না। কারণ আপনার আমার প্রত্যেকের একটা আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো কোন জায়গায়, যে আমার বোনটা কিভাবে চলবো সেটা ডিসাইড করবেন আপনি, আমার ওয়াইফ কিভাবে চলাফেরা করবে সেটা ডিসাইড করবেন আপনি, আমার মা কিভাবে চলবে সেটা ডিসাইড করবেন আপনি। এইটা আমি তো ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির হচ্ছে নেতা, হচ্ছে প্রত্যেকটা পুরুষের যে নেতৃত্ব দিচ্ছে ফ্যামিলিতে, প্রত্যেকটা পুরুষ, তাই না? তো এটা তার ফ্যামিলি নিবে, এই দায়িত্ব তার নেওয়ার দায়িত্ব তার ফ্যামিলির, এটা তো রাষ্ট্রের নয়। হ্যাঁ, আপনি যতই সংস্কার করেন, প্রত্যেকটা মানুষের মানসিকতা যদি সংস্কার না হয়, আপনি সংস্কার করে কোনো লাভ হবে না। আমি বলবো যে আমাদের দেশে অনেক কিছু সংস্কার করা ফরজ হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? ফরজ হয়ে রয়েছে। ওইগুলো সংস্কার নিয়ে কাজ করেন, তাহলে উপকারে আসবে। এই সব সংস্কার নিয়ে নামলে দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। এবং ডক্টর ইউনূস সাহেব যে ইজ্জত নিয়ে বসে আছে, এমনিতেই কিন্তু ওনাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে প্রত্যেকটা মহলে, তাই না? উনি আরো বেশি বেকায়দায় পড়বে, বেজ্জতি হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমরা চাই না। তিনি পুরুষ মানুষ, মুরব্বী মানুষ, তিনি দেশে আসছে, রাষ্ট্রের হাল ধরছে, তিনি দেখুক, সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করুক। তিনি যদি মনে করে যে আমার পক্ষে সম্ভব না, এত চাপ নেওয়া, এত প্রেশার নেওয়া সম্ভব না, তাহলে সুন্দর করে একটা নির্বাচন দিয়ে জনগণ যাকে ভোট দিবে এরকম একটা সরকার দিয়ে তিনি ওনার পথে সম্মান নিয়ে চলে যান। এটাই তো কথা, আমরা এটাই প্রত্যাশা করতেছি। আর এই নারী বিষয়ক সংস্কার কমিশনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং এটাকে বাতিল করার জোর দাবি জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা সকলে আমার সাথে একমত হবেন, একমত হয়ে এটাকে বাতিল করার জন্য কণ্ঠস্বরকে উঁচু করবেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে জানার বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নারী বিষয়ক সংস্কার কমিশন, এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাদেরকে আরেকটু বাড়িয়ে বলি, তথ্য দিতে চাই, একটু বিশ্লেষণ করতে চাই। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, এখনই কিন্তু আমাদের দেশের নষ্ট মহিলারা যেগুলো রাস্তাঘাটে থাইকা অভ্যাস, মানে শ্বশুর শাশুড়ি, স্বামী, তার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নিয়েও থাকতে পছন্দ করেন। আপনারা কিছুদিন আগে দেখছেন এক অসভ্য মহিলা, মা জাতির কলঙ্ক, সে বাচ্চা বেচ্চা মোবাইল কিনছে, কানের দুল গয়না কিনছে, কি সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। এটা বাংলাদেশের জন্য কলঙ্ক না? তো এমনিতে তো তারা মোবাইল কেনার জন্য, গয়না কেনার জন্য বাচ্চা জবাই করে, সংস্কার হলে স্বামীরও জবাই করে ফেলবো, কারণ বিচার হবে না। খুব অধিকার সমান সংস্কার করছে, ডক্টর ইউনূস করে দিয়ে গেছে, ঠিক না? আর বাংলাদেশে একবার নোংরামি তৈরি হলে এই নোংরামি কিন্তু আর থামে না। তো সংস্কার করলে তাদের একটা লাভ হবে। কি লাভ হবে? সংস্কার করলে তাদের একটা লাভ হবে। এখনই তো তারা যে শাড়ি পরে, যে জামা পরে, যে ওড়না পরে, মনে হয় যেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা মাছ ধরার জন্য যে ফেলুন জাল আছে না, আমার কাছে মনে হয় তারা জামা পরছে না, ফেলুন জাল পরছে। কি পরছে? ফেলুন জাল পরছে। আর যদি সংস্কার হয়, আমার মনে হয় জাল বাদ দিয়ে পলিথিন মার্কা পোশাক পরবে। কি পোশাক? এই জন্যই তারা কি করতে চায়? সংস্কার করতে চায়। আর এই সংস্কার শব্দটা কি করবে? মানে সমকামিতার দিকে মানুষকে ধাবিত করবে। কিসের দিকে? কারণ মানুষের যখন যেই কোনো আকর্ষণীয় জায়গা মানুষ যখন দেখবে, কি করবে? দেখবে, তখন কিন্তু এই ছেলেদের দ্বারা, নষ্ট ছেলেদের দ্বারা এই মেয়েরা কি হবে? রাস্তায় র্যাবের শিকার হবে, ইফটিজিং এর শিকার হবে, সমস্ত নোংরামি শিকার হবে। তখন তারা বলবে এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যাই না। কি? এটা কোনো সমস্যা নেই, কারণ এর সংস্কার হয়েছে, আইন পাস হয়েছে। কি কিছু বুঝতে পারছেন? এই জন্য আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে। বিশেষ করে এই সব ধরনের বক্তব্যকে পরিহার করতে হবে, এবং আমাদের যে মা বোনেরা রয়েছে, মহিলা সদস্য, নারী সদস্য রয়েছে, তাদেরকে আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিতে, কোরআন সুন্নাহ ভিত্তিক
পথ চলার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব, আমরা কখনোই নিরুৎসাহিত করব না, আর যারা নিরুৎসাহিত করে আমরা তাদেরকে মূল্যায়ন করব না। আল্লাহ যেন সেই সঠিক বুঝ নিয়ে চলার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আজকে আমি আগেও অনেকবার বলেছি, আমি আসলে এই যে ফেসবুক অনলাইন এগুলো কিন্তু আমি একেবারেই কম বুঝি, আর এগুলো আমি বুঝতেও চাই না, প্রয়োজনে একটু মোবাইলে আসি। আজকে হঠাৎ করে দুপুরে আমি অনলাইনে দেখলাম একটা ভিডিও আমার চোখের সামনে, নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করার জন্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের চারপাশে তারা কি করেছে, প্রস্তাব দিয়েছে। কি দিয়েছে? লিখিতভাবে প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মধ্যে আপনার নারী বিষয়ক সংস্কার মানে কি? আমাদের দেশে একটা সরকারকে প্রতিহত করা হয়েছে, স্টেপ ডাউন করা হয়েছে। কিসের জন্য? বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সংস্কার শব্দটা আসছে, আসলে সংস্কার আসলে কি? আমার কাছে মনে হয় যারা ক্ষমতা নিয়ে বসে আছে তারা আসলে সংস্কার কোথায় করা দরকার, কোন সংস্কারের বেশি প্রয়োজন বাংলাদেশে, আসলে তারা এটাকে এখনো আইডেন্টিফাই করতে পারে নাই। কি করতে পারে নাই? এখনো তারা আইডেন্টিফাই করতে পারে নাই। আমার রাসূল বলেছেন, চরিত্রহীন মানুষ কি আসবে? জাতীয় ক্ষমতায় আসবে। আমি আজকে ভিডিওতে দেখলাম যে আমাদের ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো, অনেকগুলো মিডিয়াতে দেখছি ডক্টর ইউনূসের ডানে বামে যে নারীগুলো, আমার কাছে এগুলোকে বাংলাদেশের নারী বলে মনে হয় নাই। একদম সিরিয়াসলি বলছি আমি, এদেরকে আমাদের বাঙালি মা বোনদের, খালা, দাদি, নানি, চাচি, ফুফু, আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম মেম্বারগুলো রয়েছে প্রত্যেকের সদস্যে, ঠিক না? আমাদের সূত্র কোথায়? বাবা পেয়েছি, নানা, দাদা, দাদু, মা পেয়েছি নানা নানুর কাছ থেকে, পাইছি না? আপনারাও দেখবেন এখানে আমার সাথে যারা আছেন, আমি কি বানিয়ে বলছি নাকি অতিরিক্ত বলছি নাকি কাউকে মিন করে বলছি? আসলে সত্যিকার অর্থে আপনারা একটু ভিডিওগুলো ভালো করে চেকিং করে দেখবেন। ওই নারীগুলোকে দেখলে মুসলমান মনে হয় না। এবং আমাদের বাংলাদেশের মানুষ কালো হলেও কিন্তু তার চেহারার মধ্যে নূর থাকে, একটা গ্লেজ থাকে, একটা মায়াবী ভাব থাকে। একটা নারীর দিকেও কিন্তু কি নাই, মায়া নাই, তাদেরকে বাঙালি নারী। আরে হিন্দু যে মহিলা আমাদের দেশে আছে, হিন্দুদেরকে দেখতে অনেক ভালো, সুন্দর দেখায়। এই মহিলাগুলোকে একেবারে অসুন্দর লাগছে আমার কাছে, আর তাদের উদ্দেশ্য একেবারে নোংরা। বাংলাদেশটাকে পতিতালয় বানাতে চায়। নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা মানে কি? নারীদের যা ইচ্ছা তা করতে পারবে। ইভেন নারীরা কি করতে পারবে? যা ইচ্ছা তা করতে পারবে। কিন্তু ওই গর্ধবগুলো, ওই সেন্সলেস পার্সনগুলো, ওরা বুঝে না যে নারী এবং পুরুষ জন্মগতভাবে আলাদা, বডি স্ট্রাকচার আলাদা, আমলের সিস্টেম আলাদা, পথ চলার ধারা আলাদা, পোশাক আশাক পরার ধারা আলাদা। প্রত্যেকটা সেক্টর কি ডিভাইড করে দিয়েছে। কি করে দিয়েছে? কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী থেকে। আমি নারীদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আমি মা বোনদেরকে নিয়ে অনেক বেশি আমি ঘাটাঘাটি করি এবং অ্যানালাইসিস করি। এই জন্য, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো, আমার কাছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার রাসূল, তো সেটা আলাদা জিনিস, আলাদা নিয়ামত। কিন্তু আমার যেই বংশ গোত্রের মধ্যে আমার মা কাছে পৃথিবীর শ্রেষ্ঠ হলো, আমার পৃথিবী হলো আমার মা, কারণ তিনি একজন নারী। তারপরে হলো আমার বাবা, তারপরে হলো আদার্স যে ফ্যামিলি মেম্বার, ওরা। এই জন্য আমি নারীদেরকে নিয়ে বেশি। আমি আমার মাকে একটু, যদি আমার কাছে একটু 19-20 হয়, তারপর আমি ঘরে, আমার মা যদিও বের হয় না, তারপরেও কিন্তু আমি মাকে বিভিন্ন ত্রুটি যদি আমার কাছে মনে হয়, আমি এটা মাকে বলে দিই, বা অন্যান্য আমাদের ফ্যামিলি মেম্বার যারা নারী সদস্য রয়েছে তাদেরকে বলে দিই। এই জন্য আমি যথেষ্ট মা বোনদেরকে নিয়ে পড়াশোনা করি। এই জন্য মা বোনরা কিন্তু পথভ্রষ্ট, এটার জন্য আমি দায়ী তাদেরকে করি না। একদিকে দায়ী হচ্ছে স্বামী, আরেক দিকে হচ্ছে স্বামী অশিক্ষিত। আমি তারা যতই গ্রাজুয়েশন করা হোক, সে যদি সত্যিকারের বিবেকবান না হয়, তাকে আমি শিক্ষিত বলতে পারবো না। আপনাদেরকে মনে রাখতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করতে পারলেই কিন্তু মানুষ জ্ঞানী হয় না। আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে আপনার আরেকজন দূরে থাকলেই কিন্তু সে বোকা হয় না, জ্ঞানহীন হয় না। বিবেক হলে এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত, এটা আল্লাহর দেওয়া একটা নূর। প্রত্যেকটা পুরুষের উচিত নারীদেরকে কন্ট্রোল করা, হোক মা, হোক বোন, হোক দাদি, হোক নানি, হোক আদার্স কোনো সদস্য। তো আজকে যে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করার জন্য আবদার জানিয়েছে, ডক্টর ইউনূসের উচিত ছিল তাদের গালে কষিয়ে চর বসিয়ে দেওয়া। কি কষিয়ে দেওয়া? দুই হাতে একদম কঠিন ভাবে তাদের দুই গালে কি বসিয়ে দেওয়া? চর বসিয়ে দেওয়া। কারণ এই সংস্কার মানে কি আপনারা বুঝতে পারছেন?
আমি আপনাদেরকে বলি, প্রথমত এখন আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম স্বামী স্ত্রী কিন্তু ইঁদুর বিলাল, ইঁদুর বিড়ালের মতো। ইঁদুর বিড়াল একটা আরেকটার দেখলে কি ভয় পায় না প্রেম করে? ভয় পায় না? ইঁদুর কি বিড়াল দেখলে ভয় পায় না? পায়। ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের মতো। তার কারণ কি? ওই যে পশ্চিমা কালচার, সাদা সাদা কুকুরগুলোর রং লেগেছে। কিভাবে? তারা কি আমেরিকা গিয়েছে? না, এই যে মোবাইল নামক অভিশপ্ত সাপ, এটাই কিন্তু মুসলমানকে গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন থেকে এটাকে ক্যারেক্টারলেস পার্সন হিসাবে কি করেছে? তৈরি করেছে। এটা কোনটা? এটা যদি বলে হুজুর আপনি চালান, বিশ্বাস করেন যদি এটা ছাড়া অন্য কোনো কমিউনিকেশনের ব্যবস্থা থাকতো তাহলে আমি অন্যটাই অবলম্বন করতাম। এক পর্যায়ে কিন্তু আমার কাছে এটা প্রেসার মনে হয়, এটা আমাকে প্রেসার ক্রিয়েট করে, এটা আমার জন্য হুমকি, এটা আমার জন্য রিস্ক। কারণ এটা আমার চোখকে, এটা আমার ব্রেইনকে, এটা আমার বডিকে, এটা আমার বিশেষ করে পবিত্র হৃদয়কে পর্যন্ত কলঙ্কিত করতে পারে। কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদিদের। কার? বেঈমান কাফির মুশরিকদের। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কোরআন শরীফে এনশিওর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আজকে যেই নারীগুলো নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করতে চায়, আপনার তারা কি করছে? তারা ইহুদিদের রং লেগেছে, বেঈমান কাফিরদের রং লেগেছে। ওই দেশের মতো আপনারা জানেন কিনা জানি না, বেঈমানদের দেশে ইউরোপ কান্ট্রিগুলোতে এত অসভ্যতা কেন যে বাংলাদেশের মুসলমান এত পাগল ইউরোপের জন্য আমি জানি না। এক একজনের চিন্তা এক এক রকম। দুইটা জুতা থাকলে একটা নারীর একটা পুরুষের সমান। আসলে কখনো কি নারী পুরুষ কি সমান অধিকার থাকতে পারে? নারী আর পুরুষ কি এক জিনিস? কখনো কি সম্ভব? কোরআন হাদিসে যেহেতু সমান না, তাহলে হ্যাঁ, স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে, আছে না? ভাইয়ের উপর বোনের অধিকার আছে, বোনের উপর ভাইয়ের অধিকার আছে। কাউকে ছোট করে দেখছি না। কিন্তু এই সংস্কার বলতে কি আপনারা জানেন? জানেন না। আপনার আমাদের শরীয়তের বিধান হলো, কোন স্বামী যদি স্ত্রীকে অনুমতি দিয়ে রাখে, কি দিয়ে রাখে? অনুমতি দিয়ে রাখে যে আমার যদি এমন কোন গর্হিত কাজ তুমি দেখো যেটাতে তুমি বিরক্ত বা ক্লান্ত, তুমি একেবারে দিশেহারা, সেই ক্ষেত্রে তুমি আমাকে তালাক দিয়ে চলে যাইও। ওই রকম যদি কোনো নির্দেশ স্বামীর পক্ষ থেকে থাকে, তাহলে স্ত্রী কি করতে পারবে? তালাক দিতে পারবে এবং এটা গ্র্যান্টেড হবে। কিন্তু এটা যদি না করে আপনার সংস্কার করে, তাহলে কি হবে? মহিলা ইচ্ছা মতো তার স্বামীর সব ধন সম্পদ লুট করে নিয়ে তালাক দিয়ে চলে যেতে পারবে। কি করতে পারবে? তালাক দিয়ে চলে যেতে পারবে। তার মানে পতিতালয়, বুঝেন তো? মানে নষ্ট নষ্ট জায়গা তৈরি করতে পারবে। কি করতে পারবে? এক স্বামীর ঘর থেকে চলে যাবে, আরেক স্বামীর গলায় ঝুলতে পারবে, আরেক স্বামীর গলায় ছেড়ে দিয়ে আরেক স্বামীর গলায় ঝুলতে পারবে। আজকে ইউরোপের যেই কোনো একটা দেশ থেকে আজকে খবর আসছে, ইউরোপের যেই কোনো একটা দেশ থেকে আজকে খবর আসছে, ছেলে হচ্ছে আমাদের বাংলাদেশি, মেয়েটা হলো পাকিস্তানি। মেয়েটা কি 9 বছর সংসার করেছে, একটা ছেলে আছে। ওই যে সমান অধিকার সংস্কার করতে যে চায় কি, আর ডক্টর ইউনূস তো সারা জীবন ইহুদিদের সাথে চলাফেরা করছে, তাই না? ইহুদি কালচারটা কিন্তু তার মধ্যে ঘোরাফেরা করছে। এই জন্যই কিন্তু তাদের গালে তিনি চর বসাইতে পারে নাই, কারণ তিনি তো এই পরিবেশের সাথে ম্যাচিং না। তিনি তো ওই পরিবেশের সাথে, যেটা কোরআন হাদিসের উল্টো দিক, নেগেটিভ সাইড, এটা ফলো করতেছে। আজকে খবর আসলো 9 বছর সংসার করার পরে মিনিমাম $98,000, আমেরিকান ডলার, $98,000 নিয়ে, এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের যেই হিসাব, এক ব্যাংকিং হিসাব, এইগুলো মেয়েটার কাছে ছিল, এগুলো নিয়ে, তারপরে ডায়মন্ড নিয়ে, গোল্ড নিয়ে, তাদের আরো জমা করা টাকা, তার মানে বাংলাদেশি টাকায় 2-2.5 কোটি টাকার চেয়েও আরো বেশি হবে, এইরকম সম্পত্তি নিয়ে মেয়েটা ইচ্ছে করে ছেলেকে কি করে ছেড়ে চলে গেছে বাচ্চাটাকে নিয়ে। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমি এই এক্সাম্পলটা তুলে ধরার পাশাপাশি, যদিও এটা আমার বলাটা ঠিক কিনা জানি না, তারপর আমি বলি, আমার যারা ভাইরা আছেন আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইটালি বলেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, মানে ইউরোপে, মানে সিটিজেনশিপ যারাই নিয়েছেন, আসলে মানুষ পাগল হয়, কিন্তু ওই দেশে যাওয়ার পরে কিন্তু আমার দেশের মানুষ সেকেন্ড সিটিজেন। কি সেকেন্ড সিটিজেনশিপ? ওখান থেকে যেমন ধরেন আমেরিকার মন চাইছে এখন ধরে ধরে পাঠাচ্ছে 35, মানে কি বলবো, মানে কতজন মানুষ যে আসলে ঠিক মনে পড়তেছে না, আজকে খবর পাইলাম যে আমেরিকা থেকে পাঠাই দিছে। তো আপনি সেকেন্ড সিটিজেন বলেই তো পাঠাইছে, যদি আপনি এই দেশে স্থানীয় হতেন আপনাকে পাঠাবার কোনো দুঃসাহস দেখাতে পারতো না। আমি গোটা পৃথিবীর আমার মুসলমান ভাই বাবাদেরকে বলবো, আমার দেশের যারা আছেন, বাংলাদেশের যারা যেই দেশে অবস্থান করতেছেন, ভাই বাবাদেরকে, বিশেষ করে মা এবং বাবা যারা হয়েছেন, অভিভাবক যারা হয়েছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কখনোই, আপনারা বাংলাদেশি যদি হন, বাংলাদেশি মেয়ে, ভালো পরিবার, অসংখ্য পরিবার আছে নামাজি আল্লাহর পরিবার দেখে বিয়ে করে মেয়েটাকে নিয়ে
যাবেন, অন্যান্য দেশে বিয়ে করাবেন না। তার কারণ হচ্ছে আর এখানে সমস্যা আছে, তো ওই দেশের অধিকারটা এমন যে ইহুদি কালচারটা এমন, চাইলেও বাবা মা কিন্তু ছেলে মেয়েকে শাসন করতে পারবে না। এটা হচ্ছে এটা মুসলমানের জন্য একইবারে একটা কলঙ্ক। তার কারণ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বিনা হিসাবে আল্লাহ জান্নাত একবারে চিরস্থায়ীভাবে জাহান্নাম বরাদ্দ করে রাখছে। আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে। কারণ বেঈমান কাফেরেরা চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে। তো তারা কি করলো না করলো সেটা ডাজন্ট ম্যাটার। এটা আমাদের এদিকে তাকানোর কোনো সুযোগ নেই। আমাদের তাকানোর সুযোগ হচ্ছে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটার মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আমরা সেখান থেকে আমাদের জীবন ব্যবস্থাটাকে খুঁজে বের করে আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করার চেষ্টা করব। যাই হোক, এদিকে যাচ্ছি না। বিষয়টা হলো যে নারী বিষয়ক সংস্কার। আমি আপনাদেরকে বলি যে ইসলাম কি বলে, স্বামী স্ত্রীকে যখনই ডাকবে আপনার স্ত্রী স্বামীর কাছে আসতে বাধ্য। কি পারবে না, শুধু বাধ্য। আল্লাহ রাসূল বলেছেন কোন স্ত্রী যদি চুলার উপরে দুধের পাতিল বসিয়ে রাখে, কি বসিয়ে রাখে? দুধের পাতিলও যদি চুলার উপরে বসানো থাকে, কারণ আমরা যে খাবারগুলো খাই, রান্না করি, সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ 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 কিন্তু একটু যখন উতরায় তখন কিন্তু এটাকে কন্ট্রোলিং এ না আনতে হলে পুরোটা কিন্তু উতরে পড়ে যায়। তা আল্লাহ রাসূল আমাদের কি কত বড় মানে কি একটা এক্সাম্পল দিয়েছেন। রাসূল বলেছেন কোন চুলার উপর যদি দুধের পাতিলও বসা থাকে, সেই অবস্থায় যদি স্বামী তাকে ডাকে, তাইলে স্ত্রী কি করতে পারবে? দৌড়ে স্বামীর কাছে চলে আসতে হবে। এটা আমার ইসলামের বিধান, রাসূলের কথা। সেই ক্ষেত্রে যদি নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়, তাহলে নারীকে ডাকলে আসলেও পারবে, না আসলেও পারবে। এখন স্বামী যদি তাকে জোর করে তাকে ডেকে আনে, সে যদি স্বামীর কথাটা তিক্ত লাগে, সে কোর্টে গিয়ে মামলা করে স্বামীকে পাশায় দিতে পারবে। নাউজুবিল্লাহ। সংস্কার মানে এগুলো। এবং আরেকটা সত্য কথা বলি, যেটা হলো আরো কিছু গোপন কথা আছে। যেমন আপনি স্বামী স্ত্রী দুজনে দুজনের জায়গাটাকে ভাগাভাগি করবে। কি করবে? ভাগাভাগি করবে। ভাগাভাগি করতে গিয়ে যদি স্ত্রীর দ্বিমত থাকে, সেই ক্ষেত্রে যদি স্বামী কি করে, তাকে প্রেসার ক্রিয়েট করে, তখন সে স্বামীর বিরুদ্ধে কি করতে পারবে? রিঅ্যাকশনে যেতে পারবে। কিন্তু যেটা শরীয়তের বিধানে নাই। তো সংস্কার মানে হচ্ছে নোংরামি, সংস্কার মানে হচ্ছে নষ্টামি। সর্বোচ্চ নষ্ট জায়গাগুলোকে ওপেনিং করে দেওয়া হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং ডক্টর ইউনূস সাহেবকে বলবো এবং আরো যারা আছেন ওনার আশেপাশে, তাদের আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই নারী বিষয়ক সংস্কার কমিশনটাকে বাতিল করতে হবে। আমরা কে সুন্নি করে, কে কওমি করে, কে জামাত করে, কে কোন দল করে, সেটা কিন্তু কেউ দেখবে না। শতকরা 92% চাইতেও বেশি আমাদের দেশে মুসলমান। এই দেশের মুসলমান সেটা মানবে না। আমি দেখেছি অনেক মা বোনেরা পর্যন্ত বিরোধিতা করেছে, অনেক মা বোনেরা। কারণ মা বোনেরা বিরোধিতা করাটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। কেন বুদ্ধিমানের কাজ? আজকে যদি মা বোনেরা, বিশেষ করে এই ভূমিকাটা, এই জায়গাটাতে মা বোনেরা নেমে আসতে হবে, তাদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে হবে। এই জন্য করতে হবে যে, কারণ মা বোনেরা যদি নেমে আসে, তাহলে তাদের নেক্সট যে প্রজন্ম, তাদের যে মেয়েরা নিরাপদে থাকবে। কি থাকবে? নিরাপদে থাকবে। আমি আরেকটা কথা বলি, এই দেশে যে আপনার যে বলে সমান অধিকার, সমান অধিকার, সমান অধিকার, আমি বললাম সমান অধিকারটা দিবে। সমান অধিকারটা দেওয়ার পরেও কি নারীরা কি প্রত্যেকটা জায়গায় কি সমানভাবে ভূমিকা রাখতে পারবে? আমি আপনাদেরকে বলি, নারী বিষয়ক সংস্কার কমিশনটা কি হয়ে গেল, এটা পাস হয়ে গেল, এটা গ্র্যান্টেড হলো। আমি এক্সাম্পল দেই, এখন কি আমাদের দেশে নারীরা নিরাপদ? নিরাপদ? সম্পূর্ণ অনিরাপদ না। দেখলাম যে আজকে টিভিতে দেখলাম খবর আছে, জুলাই অভ্যুত্থানে বাবা মারা গেছে। কি হয়েছে? বাবা মারা গেছে। তারপরে মেয়েটাকে কে বা কাহারা গণধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে টিভিতে দেখলাম যে আজকে মেয়েটা কি করেছে? ইন্তেকাল করেছে। তাহলে এটা কি ধরনের সংস্কার? এটা কি ধরনের আইন? এই জায়গাগুলো সংস্কার করা দরকার, কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই জায়গাগুলোকে মোটিভেশন করা দরকার, এই জায়গাগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যেটার কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন মেয়েরা কোথাও নিরাপদ না। জন্মের পরে বাবার আওতায়, বিয়ের পরে স্বামীর আওতায়, এরকম না? যখন সন্তান বড় হয় তখন কিন্তু এই নারীটাই কিন্তু আবার সন্তানের আওতায়। কারণ একটা নারীর জীবনে সবচেয়ে বড় ছাতা হলো কি? একটা পুরুষ। এটা স্বামী হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে। একটা পুরুষ তার জীবনে কি প্রয়োজন। কিন্তু এখন সংস্কার করার পর তুমি অধিকার ভাগাভাগি করে নিবে, এটা সমাজের মধ্যে, জাতির মধ্যে, বিশেষ করে কোরআন হাদিসের বিপরীত দিক। এটা কোনো মুসলমান মেনে নিবে না। বাংলার কোনো, আমি মনে করি সত্যিকারের বিবেকবান যে মহিলারা, এই মহিলারাও মেনে নিবে না।
কারণ এই সংস্কার কেউই চাইবে না। এই সংস্কার যদি হয় ওই ইহুদিদের মতো, কোন দেশের মতো? ইহুদিদের মতো। মেয়েরা যত চাইবে ততই কি করতে পারবে? খারাপ কাজের দিকে যেতে পারবে। ওই ইহুদিদের মতো অনেক বেশি প্রণোদনা দেওয়ার পরে বাংলাদেশে আর মানুষ বাড়বে। ছেলেরাও চাইলে যেই পথে, নোংরা পথে চাইলে ইচ্ছে মতো হাঁটতে পারবে। তো আল্লাহ কোরআনে কি বলেছেন? অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের জন্য পর্দা ফরজ। কি? পুরুষের জন্য পর্দা ফরজ। আপনারা বলেন